নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত একটি গুরুত্বপূর্ণ এক্সপেরিয়েন্স 3.3.1 আলোচনা করতে যাচ্ছি। আর এই এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে আমরা আর্গুমেন্টেটিভ এসে অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধ আমরা কিভাবে লিখব, এটা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো। আর সেজন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে যদি তোমরা ভালো করে বুঝতে চাও। তাহলে বেশি দেরি না করে শুরু করছি। 3.3.1 প্রথমে পড়ে নিই আমাদের জন্য কি নির্দেশনা দেওয়া আছে। In everyday life, often you make arguments and use examples, quotes, or evidence to say that someone or something is the best among the alternatives. Sometimes you also write text where you explain which is the best option using evidence. This type of text is known as an argumentative essay. Now read the following note to learn about the steps to write an argumentative essay. বাংলাটা পড়ে নেই। তোমার প্রাত্যহিক জীবনে প্রায় তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো, উদাহরণ দাও, উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটির ব্যাখ্যাসহ অনুচ্ছেদও লেখো। এই ধরনের লেখাগুলি যুক্তিমূলক প্রবন্ধ হিসাবে পরিচিত। এখন যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলি জানতে নিচের নোটটি পড়ো। যদি আমি খুব সংক্ষেপে বলি, আমরা এখন শিখব যে কিভাবে আমরা আর্গুমেন্টেটিভ এসে লিখব, অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধটা আমরা কিভাবে লিখব সেই বিষয়ে 3.3.1 এক্সপেরিয়েন্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে যেটা আছে নোটটা আমরা একটু পড়ে নিই যে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধটা কি। An argumentative essay is a genre of writing in which you will argue for a reason or case. একটি যুক্তিমূলক প্রবন্ধ হলো লেখার একটি কৌশল বা লেখার একটি নিয়ম, যার মধ্যে তুমি একটা নির্দিষ্ট কারণে বা বিষয়কে কেন্দ্র করে যুক্তি প্রদর্শন করবে। It requires you to investigate a topic or an issue from different angles to know about the strengths and weakness of that issue. এটা তোমার প্রয়োজন হতে পারে যে একটা টপিকস তোমাকে তদন্ত করতে হবে, একটা বিষয় সম্পর্কে তোমাকে এটা ইনভেস্টিগেট অর্থাৎ তদন্ত করতে হবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল, মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টির যে শক্তিশালী দিক আছে, দুর্বল দিক আছে, সেগুলো বিষয় সম্পর্কে জানতে তোমাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টি সম্পর্কে তদন্ত করার প্রয়োজন হতে পারে। অ্যান্ড বেসড অন দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ দ্য ইস্যু, সেই বিষয়টির দুর্বল দিক এবং শক্তিশালী দিকের উপর ভিত্তি করে ইউ হ্যাভ টু টেক আ পজিশন অন ইট, এটার উপরে তোমাকে একটা অবস্থান গ্রহণ করতে হবে। ইন অ্যান আর্গুমেন্টেটিভ এসে, এরকম বিতর্কমূলক অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধের মধ্যে ইউ এইদার আর্গিউ ইন ফেভার অর অ্যাগেনস্ট অ্যান ইস্যু, এখন তোমাকে একটা অবস্থান নিতে হবে যে তুমি হয় এটার পক্ষে থাকবে, না হয় সে বিষয়টির বিপক্ষে তোমাকে অবস্থান করে লিখতে হবে। অ্যান আর্গুমেন্টেটিভ এসে এইমস টু কনভিন্স দ্য রিডার্স টু অ্যাগ্রি উইথ ইউর পয়েন্ট অফ ভিউ। একটা বিতর্কমূলক, একটা যুক্তিমূলক প্রবন্ধের উদ্দেশ্য হলো পাঠকদের কনভিন্স করা, অর্থাৎ পরিচিত করা সেই পয়েন্ট অফ ভিউকে, সেই ইউর পয়েন্ট অফ ভিউ অর্থাৎ তোমার যে পয়েন্ট অফ ভিউ আছে এই পয়েন্ট অফ ভিউয়ের সাথে রাজি হয়ে পাঠকদেরকে পরিচিত করা হচ্ছে এই যুক্তিমূলক প্রবন্ধের উদ্দেশ্য। An argumentative essay demands logical explanations of your positions rather than your thoughts and feelings about it. একটি যুক্তিমূলক প্রবন্ধের প্রধান দাবিটা হলো তোমার অবস্থানের একটা যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা,
তোমার চিন্তাভাবনা এবং আবেগের চেয়ে, এটার বিষয়ে তোমার চিন্তাভাবনা এবং আবেগের চেয়ে তোমার অবস্থানের সপক্ষে যৌক্তিক ব্যাখ্যা প্রদর্শন করা। সাপোজ ইউ আর ট্রাইং টু গেট ইউর প্যারেন্টস টু বাই আ বাইসাইকেল ফর ইউ। মনে করো তুমি তুমি তোমার জন্য একটা বাইসাইকেল কেনার জন্য তুমি তোমার বাবা মার মন জয় করার চেষ্টা করছো। অ্যান্ড ইউ ক্যান অফার ওয়ান অফ টু আর্গুমেন্টস ইন ইউর ফেভার। এখন তোমার সপক্ষে দুই একটা যুক্তি তুমি দাঁড় করাতে পারো। ইউ মে টেল ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মাকে বলতে পারো এভাবে যে ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ জাস্ট আই ওয়ান্ট ইউ টু। যে তোমাদের উচিত আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়া, কারণ এটা আমার আসলে প্রয়োজন আছে। ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ অ্যান্ড ইট সেভস সাম টাইম টু গেট হোম ফ্রম স্কুল। তুমি দ্বিতীয় যুক্তি এভাবে খণ্ডাতে পারো যে তোমাদের উচিত আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়া, কারণ সাইক্লিং অর্থাৎ বাইসাইকেল চালানো একটা ভালো ব্যায়াম, এটা সময় বাঁচায়। অর্থাৎ আমি যখন স্কুল থেকে বাড়িতে যাব সেক্ষেত্রে এটা সময় বাঁচাতে পারে। দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড এন্টায়ারলি অন ফিলিংস উইদাউট এনি ফ্যাকচুয়াল ব্যাকআপ। প্রথম যে যুক্তিটা দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো প্রকার আসল ব্যাখ্যা ছাড়াই, কোনো যুক্তি ছাড়াই কিন্তু এটা বলা হয়েছে তোমাদের উচিত আমার একটা বাইসাইকেল কিনে দেওয়া। সম্পূর্ণরূপে এটা কোনো প্রকার, এবং এইটি আসলে মূলত এটা কিন্তু লজিক্যাল না। ফ্যাকচুয়াল মানে হচ্ছে কি, ফ্যাকচুয়াল মানে হচ্ছে প্রকৃত, আর ব্যাকআপ মানে হচ্ছে সাপোর্ট, মানে কোনো প্রকার প্রকৃত কারণ ছাড়াই তুমি শুধু বললা যে আমার একটা বাইসাইকেল তোমাদের উচিত আমি কিনে দেওয়া। আর সেকেন্ডটা যেটা, এটা কিন্তু কি আছে, দ্য সেকেন্ড ওয়ান সিমস লজিক্যাল, দ্বিতীয়টা কিন্তু যুক্তি আছে যে কেন তোমাদের উচিত আমাদের একটা বাইসাইকেল কিনে দেওয়া, এটা কিন্তু যুক্তি আছে। যুক্তিটা কি, এটা একটা ভালো ব্যায়াম এবং এটা সময় বাঁচাবে। আমি যখন স্কুল থেকে বাড়িতে যাব তো বাড়ি থেকে স্কুলে যাব, এটা আমার সময় বাঁচাবে। তো ইউর প্যারেন্টস আর মোর লাইকলি টু রেসপন্ড পজিটিভলি to the second argument because it demonstrates that you have reason to have a bicycle. তোমার বাবা মা কিন্তু পজিটিভলি অর্থাৎ রেসপন্ড করার কথা, অর্থাৎ তোমার কথায় সাড়া দেওয়ার কথা দ্বিতীয় যুক্তিতে, কারণ এটা দেখাচ্ছে যে তোমার বাইসাইকেল কেনার পিছনে কারণ আছে। সিমিলারলি এ লজিক্যালি এক্সপ্লেইনড argumentative essay will show the readers that your point has a basis in facts, not just feelings and emotions. অনুরূপভাবে লজিক্যাল এক্সপ্লেন অর্থাৎ তুমি যে এই যে যৌক্তিকভাবে ব্যাখ্যা করেছো একটা বিতর্কমূলক অর্থাৎ একটা যুক্তিমূলক যে প্রবন্ধ, এটা পাঠকদের দেখাবে যে তোমার যে বিষয়, তোমার যে পয়েন্ট, এটা কিন্তু ভিত্তি আছে, প্রকৃতপক্ষে আছে ভিত্তি আছে, এটা শুধুমাত্র আবেগ এবং অনুভূতির উপর প্রতিষ্ঠিত নয়। নাও লেটস ফাইন্ড আউট দ্য স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। এখন চলো যে আমরা কিভাবে একটি যুক্তিমূলক প্রবন্ধ কি ধাপ অনুসরণ করে লিখতে পারি। স্টেপ 1, প্রথম যে ধাপটি হলো ফাইন্ড অ্যান ইস্যু অর টপিক। প্রথম হচ্ছে তোমাকে একটা বিষয় বা সমস্যা ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করে নিতে হবে। ওকে, এরপরে to write an argumentative essay, first of all you need to look for a topic that you can better argue on. অর্থাৎ তোমার একটা যুক্তিমূলক প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা টপিক, একটা বিষয় নির্ধারণ করা প্রয়োজন যেটার উপরে তুমি ভালো যুক্তি প্রদর্শন করতে পারবে। এরপরে স্টেপ 2, চুজ ইউর পজিশন, তোমার অবস্থান নির্ধারণ করতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান। তুমি এটা সপক্ষে, তোমার এটা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, অবস্থান তোমাকে বাছাই করতে হবে, নির্ধারণ করতে হবে। টু ডিসাইড ইউর পজিশন, ব্রেইনস্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দি ইস্যু টপিক। এখন তোমার অবস্থান নির্ধারণ করার জন্য তোমাকে ব্রেইনস্টর্ম মানে মাথাটা খাটাতে হবে, সমালোচনামূলকভাবে ভাবতে হবে সে বিষয়টি সম্পর্কে। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ অ্যান ইস্যু, ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য পয়েন্টস দ্যাট কাভার বোথ সাইডস, আর্গুমেন্ট ফর অ্যান্ড অ্যাগেইনস্ট অফ দ্য ইস্যু। তোমার অবস্থান যেরকমই হোক না কেন, তুমি
যে কোনো বিষয়ে তুমি তোমার অবস্থান যেরকমই হোক না কেন, তোমাকে পয়েন্টসগুলো প্রথমে বাছাই করতে হবে। তুমি কোন কোন পয়েন্টসগুলো এটা জন্য চয়েস করছো এবং তুমি এগুলো কাভার দিতে পারবে। অর্থাৎ আর্গুমেন্ট ফর অ্যান্ড অ্যাগেন্স্ট, এটা সপক্ষে কি পয়েন্ট আছে, এটা বিপক্ষে কি যুক্তি আছে, সেগুলো তোমাকে কিন্তু ভাবতে হবে। টু ডু দ্যাট, এটা করতে গিয়ে নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস ইন ফেভার অফ ইউর পজিশন অ্যান্ড সিমিলারলি নোট ডাউন সাম পয়েন্টস দ্যাট ইউজুয়ালি গোজ অ্যাগেনস্ট ইউর পজিশন। এটা করতে গিয়ে তোমাকে কিছু পয়েন্টস নোট ডাউন লিখতে হবে, উদাহরণ সহকারে, যুক্তি সহকারে, তোমার অবস্থানের পক্ষে এগুলো লিখতে হবে, মানে যে সময় যুক্তি আছে। অনুরূপভাবে তোমার কিছু কিছু পয়েন্টস তোমাকে লিখতে হবে, তোমার অবস্থানের বিপক্ষে যে পয়েন্টসগুলো আসতে পারে সেগুলো তোমাকে লিখতে হবে, নোট ডাউন করতে হবে। এরপরে স্টেপ থ্রিটা হচ্ছে প্ল্যান ইওর এসে, অর্থাৎ তোমার যে প্রবন্ধ এটা সম্পর্কে তোমাকে পরিকল্পনা করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট ইউ ক্যানট স্কিপ ইট। বলা হচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ যে তুমি কখনোই বাদ দিতে পারো না। ইফ ইউ পুট ইউর বেস্ট ইফোর্ট অ্যাট দিস স্টেজ, তুমি যদি এক্ষেত্রে যদি তোমার সর্বোত্তম চেষ্টাটা প্রদান করো, ইউর রাইটিং উইল বি মাচ ইজিয়ার, তোমার লেখাটা খুব সহজ হবে। রিমেম্বার, ইফ ইউ স্টার্ট দ্য ইজি এসে ওয়েল, দ্য রেস্ট উইল ফলো। তুমি মনে রাখো, তুমি যদি এই এসেটা ভালোভাবে লেখা শুরু করো তো বাকিটাও শেষ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হিয়ার উই আর ফলোয়িং এ কমন মেথড ফর রাইটিং অ্যান আর্গুমেন্টেটিভ এসে, দ্য 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ। এখানে আমরা একটা যুক্তিমূলক প্রবন্ধ লেখার জন্য একটা সাধারণ পদ্ধতি অনুসরণ করছে, যেটাতে 5 ধরনের অ্যাপ্রোচ অর্থাৎ 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ রয়েছে। যা হোক, বাই নো মিনস অল দি ফর্মুলা ফর রাইটিং সাকসেস। তবে এটা ভাবা উচিত নয় যে এটাই একমাত্র ফর্মুলা আমাদের এরকম বিতর্কমূলক অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধ লেখার ক্ষেত্রে এটা আমরা কখনোই ভাববো না যে এটা একমাত্র ফর্মুলা। সো লেটস প্ল্যান অ্যান আর্গুমেন্টেটিভ এসে। সুতরাং একটা যুক্তিমূলক প্রবন্ধ লেখার ক্ষেত্রে চলো আমরা পরিকল্পনা করি। দ্য টপিক অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, আমি আগে বলেছি প্রথমে টপিকটা বাছাই করতে হবে। তাহলে আমাদের যুক্তিমূলক প্রবন্ধ লেখার ক্ষেত্রে বিষয়টি হলো, এইটা হচ্ছে বিষয়, অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। এইটা হচ্ছে আমাদের টপিক, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার, যেটার উপরে আমরা আসলে আর্গুমেন্টেটিভ এসে লিখতে যাচ্ছি, অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধ লিখতে যাচ্ছি। অনলাইন শিক্ষা মুখোমুখি শিক্ষাকে অর্থাৎ প্রচলিত শিক্ষাকে বাদ দিতে পারে না, অর্থাৎ স্থানান্তরিত করতে পারে না। রিপ্লেস মানে কি? স্থানান্তরিত করা অর্থাৎ বাদ দেয়া। তো অনলাইন শিক্ষাটা আমাদের যে প্রচলিত শিক্ষা আছে, যে মুখোমুখি শিক্ষা ব্যবস্থা আছে, স্টুডেন্ট এবং টিচার যে মুখোমুখি একটা ক্লাসে বসে দাঁড়িয়ে যে শিক্ষা দিবে, এই শিক্ষা, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে কখনোই স্থানান্তরিত অর্থাৎ বাদ দিতে পারে না অনলাইন শিক্ষা। তো এখন নাম্বার 1, দ্য প্ল্যান অফ রাইটিং দ্য এসে, অর্থাৎ এসে লেখার প্ল্যান অর্থাৎ পরিকল্পনাটা কি? প্রথমে থাকবে দ্য ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা থাকবে। ইন্ট্রোডিউস দ্য ইস্যু আর টপিক, তোমার বিষয়টি পরিচিত করাও। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ বিষয়টি সম্পর্কে তথ্য যোগ করো এবং পটভূমি নির্ধারণ করো। থিসিস স্টেটমেন্ট অর্থাৎ গবেষণামূলক বিবৃতি কী হবে। টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যুটি সম্পর্কে তোমার অবস্থান গ্রহণ করো, অর্থাৎ তুমি এটা সপক্ষে থাকবে, এটা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, এই অবস্থান তোমাকে নির্ধারণ করতে হবে। হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি, তারপর পরিষ্কার করে তোমাকে লিখতে হবে যে ওয়েদার ইউ আর আর্গুইং ইন ফেভার অফ অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং, অর্থাৎ তুমি কোনটার পক্ষে যুক্তি দিতে যাচ্ছ। তুমি কি অনলাইন শিক্ষার পক্ষে যুক্তি দিবে, না ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থার পক্ষে যুক্তি দেবে, এটা তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ ওয়ান, তোমাকে একটা বেছে নিতে হবে, তুমি কোনটার পক্ষে যুক্তি দিতে যাচ্ছ। এরপরে হচ্ছে দ্য বডি প্যারাগ্রাফ 1। দ্য বডি প্যারাগ্রাফ 1 এটা হচ্ছে টপিক সেন্টেন্স স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন, অর্থাৎ তোমাকে একটা টপিক সেন্টেন্স বাছাই করতে হবে, প্রধান বাক্য, প্রধান খণ্ড বাক্য বাছাই করতে হবে। তোমার অবস্থান
অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা টপিক সেন্টেন্স লাগবে এবং এটা এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স এবং প্রমাণ সহকারে তোমার যুক্তি দিয়ে তোমার সপক্ষে এটা ব্যাখ্যা প্রদান করতে এবং এখানে উপসংহার টানতে হবে। দ্য বডি প্যারাগ্রাফ 2 স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন, তোমার অবস্থান প্রতিষ্ঠিত করার জন্য যে বিবৃতিগুলো সেটা বলা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। এখানে টপিক সেন্টেন্স থাকবে এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, প্রমাণ সহকারে তোমার এখানে যুক্তিগুলো খণ্ডাতে হবে অর্থাৎ ব্যাখ্যা করতে হবে, এরপরে এখানে একটু উপসংহার টানতে হবে। এরপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 3। বডি প্যারাগ্রাফ 3টা কি কাউন্টার আর্গুমেন্ট স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো অ্যাগেনস্ট ইউর পজিশন, অর্থাৎ কাউন্টার আর্গুমেন্ট মানে পাল্টা যুক্তি। এখন এখানে তোমার বিপক্ষে কীরকম যুক্তি আসতে পারে তোমার অবস্থানের বিপক্ষে সেগুলো কিন্তু ঠিক করে নিতে হবে এবং পাল্টা যুক্তির যে উদাহরণগুলো তোমাকে ঠিক করে নিতে হবে, এরপরে উপসংহার টানতে হবে। সবশেষে ফাইনাল কনক্লুশন অর্থাৎ উপসংহার তোমাদেরকে টানতে হবে যে সামারি অফ দ্য মেইন পয়েন্টস, অর্থাৎ প্রধান প্রধান পয়েন্টসের যে সামারি সেটা তোমাদের ঠিক করে নিতে হবে অর্থাৎ সারাংশটা লিখতে হবে। রিস্টেটমেন্ট অফ ইউর অপোজিশন, তোমার অবস্থানের পুনরায় বিবৃতি দিতে হবে। এরপরে কি করতে হবে, এসেটা লিখতে হবে, এটা এডিট করতে হবে, কোনো ভুল ভ্রান্তি আছে কিনা এটা দেখতে হবে। রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দিস, তারপরে সব শেষে একটা ফাইনাল এটা করে ফেলবে। সো লেটস স্টার্ট রাইটিং দ্য এসে। তাহলে আমরা এখন লেখা অর্থাৎ প্রবন্ধটি লেখা শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে শুধু প্রবন্ধ লেখার পদ্ধতিটা দেওয়া আছে, অর্থাৎ একটা সাবজেক্ট ম্যাটারকে ফলো করে, যেমন এখানে অনলাইন লার্নিং আর ফেস টু ফেস লার্নিং, এটার পক্ষে না এটার বিপক্ষে। আমরা আসলে ফেস টু ফেস যে লার্নিং আছে অর্থাৎ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে এটার পক্ষে অবস্থান নিয়ে এখন আমরা কিভাবে একটা যুক্তিমূলক প্রবন্ধ লিখতে পারি সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ এই বইয়ে এটা বিস্তারিত আলোচনা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে দেওয়া আছে ইন্ট্রোডাকশন। প্রথমে দেওয়া আছে ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু হবে এটা দেওয়া আছে। এটা আছে অ্যান অ্যাটেনশন গ্র্যাবার, অর্থাৎ একটা মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। এখানে দেওয়া আছে দিস ইজ সামথিং টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন টু মেক দ্যাম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং, অর্থাৎ এখানে পাঠকদের মনোযোগ আকর্ষণ করার জন্য কিছু রয়েছে এবং সেজন্য আমাদের এটা কন্টিনিউ রিডিং অর্থাৎ আমাদের এটা নিয়ন্ত্রণ পড়ে যেতে হবে। ইট ডাজেন্ট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ বাট রাদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স, অর্থাৎ এটা কিন্তু লেখকদের পয়েন্ট অফ ভিউ নয়, লেখকদের মত নয়, এটা মূলত পাঠকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিরন্তর একটা কন্টিনিউ রিডিং আমাদের পড়ে যেতে হবে। ফর আ টপিক, আমাদের আলোচনার জন্য উই মে রাইট, আমরা এভাবে লিখতে পারি ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, যে তুমি কি এরকম পৃথিবী কল্পনা করতে পারো যে স্কুল এবং ক্লাসরুম ছাড়া এরকম কোনো পৃথিবী কি কল্পনা করতে পারো। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, এবং সেই টপিকটি সম্পর্কে তুমি তথ্য যোগ করো, তোমার পটভূমি এভাবে ঠিক করে নিতে পারো। দিস পার্ট উইল সেট আ কনটেক্সট অফ এ টপিক অ্যান্ড টেল দ্য রিডার্স হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট অর হোয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দ্য ইস্যু, যে এই যে বিষয়টি তোমার টপিকের যে কনটেক্সট যে বিষয়বস্তু আছে এটা তুমি সেট করবে এবং পাঠকদের বলবে কেন এটা গুরুত্বপূর্ণ, কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং পাঠকদের এই বিষয় সম্পর্কে অবহিত করানো উচিত। এবং আমরা এখানে এইভাবে লিখতে পারি, হিয়ার উই মে রাইট, এভাবে লিখতে পারি The concept of traditional education has changed radically within the last couple of years, যে প্রচলিত শিক্ষার যে ধারণা এটা দ্রুত গতিতে পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, অর্থাৎ কয়েক বৎসরে আমূল পরিবর্তন হয়েছে। সাম educational institutions tend to shift to online classes due to their flexibility
অ্যান্ড অপরচুনিটিস। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন শিক্ষা ব্যবস্থার সহজতরতা এবং সুযোগ সুবিধার কারণে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের দিকে ধাবিত হয়েছে। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation. কোভিড পরিস্থিতির পরে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে এটি এই সেক্টরে আমাদের মানে অত্যন্ত উদ্বেগজনক তাৎপর্যপূর্ণ উদ্বেগের সৃষ্টি করেছে। দ্য থিসিস স্টেটমেন্ট অর্থাৎ গবেষণামূলক বিবৃতিটা কি, দিস ইজ ইয়োর অপিনিয়ন, এটা তোমার মতামত, ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ এসে উইল বি বিল্ড, এটা হচ্ছে তোমার একদম প্রধান যুক্তি, যাকে ভিত্তি করে, যে যুক্তির উপর ভিত্তি করে তুমি তোমার এসেটা লিখবে, প্রতিষ্ঠা করবে। সো ইট নিডস টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল রিজন, সুতরাং এটা অবশ্যই শক্তিশালী হওয়া প্রয়োজন এবং ভালো যৌক্তিক হওয়া প্রয়োজন। ইউ উইল এক্সপান্ড অন ইট উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস, নট জাস্ট ফিলিংস, তুমি এটাকে প্রসারিত করবে, তুমি এটাকে লিখবে প্রমাণ সহকারে, সোর্স সহকারে, অর্থাৎ উৎস নিয়ে লিখবে, কোনো অনুভূতির উপর ভিত্তি করে নয়। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ট্যামলেট টু রাইট ইউর থিসিস স্টেটমেন্ট। এখন সেক্ষেত্রে তুমি নিচে যে নিয়মগুলো আছে, যে ট্যামলেট আছে, এটা তুমি ফলো করতে পারো তোমার এই গবেষণামূলক বিবৃতিটাকে লেখার জন্য। ট্যামলেট অর্থাৎ তুমি কি কি নিয়ম নীতি, কি কি স্ট্রাকচার ব্যবহার করবে, সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে ব্যবহার করবে যখন তুমি এটা লিখতে যাবে। আমরা কানেক্টরস ব্যবহার করতে পারি, অল দ্য মানে যদিও, ইভেন তো মানে এমনকি, যদিও, ইনস্পাইট মানে সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, হোয়াইল মানে যখন, হোয়াইস মানে যেখানে, অপোজিং পয়েন্ট অফ ভিউ এরপরে দেবো, ইউর আর্গুমেন্ট তুমি এখানে দেবে, এখানে কারণটা দিবে, দ্য রিজনস ইউর আর্গুমেন্ট স্টাইল, অর্থাৎ এটা কিন্তু ট্যামলেট অর্থাৎ লেখার কৌশল, তুমি কিভাবে এটা শুরু করবে, কি স্ট্রাকচার দিয়ে শুরু করবে, কোন নিয়ম দিয়ে শুরু করবে, কোন গ্রামাটিক্যাল স্টাইল দিয়ে শুরু করবে, সেটা এইটাকে বলে ট্যামপ্লেট বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে দ্য থিসিস স্টেটমেন্ট ফর দ্য টপিক মেবি, বলা হচ্ছে যে তোমার বিষয়ের যে গবেষণামূলক বিবৃতি এরকম হতে পারে যে, দো অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস টু এনহ্যান্স লার্নিং, যদিও অনলাইন শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য তাদের শিক্ষাকে ত্বরান্বিত করার সুযোগ সুবিধা প্রদান করেছে, তবুও ইট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং বিকজ লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারাকশন। তবুও এটা মুখোমুখি যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে রিপ্লেস অর্থাৎ হটিয়ে দিতে পারে না, কারণ শিক্ষা হলো টু ওয়ে অর্থাৎ দুমুখী পদ্ধতি, এবং আমরা ইন্টারঅ্যাকশন অর্থাৎ মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখি, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শিখি, মিউচুয়াল কন্ট্যাক্ট পারস্পরিক সংস্পর্শের মাধ্যমে শিখি, মিউচুয়াল শেয়ারিং অর্থাৎ পারস্পরিক ভাগাভাগির মাধ্যমে শিখি। ইন্টারঅ্যাকশনের মানে কিন্তু এটা, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে মিথস্ক্রিয়া। আরও সুন্দরকে বোঝানোর জন্য আমি ভেঙে বললাম, ঠিক আছে। ইফ উই পুট টুগেদার অল থ্রি পার্টস আওয়ার ইন্ট্রোডাকশন উইল লুক লাইক দ্য ফলোয়িং, আমরা যদি সবগুলো তিনটা পার্ট যদি একত্রিত করি তা আমাদের আসলে সূচনাটা নিচের মতো হবে যে, ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুম, যে তুমি কি এমন কোনো পৃথিবী কল্পনা করতে পারো যেখানে কোনো স্কুল এবং শ্রেণীকক্ষ থাকবে না। দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জ রেডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, আসলে প্রচলিত শিক্ষা ব্যবস্থার যে ধারণাটা গত কয়েক বছরে আসলে দ্রুত পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে। রেডিক্যালি মানে কি? আমূল। Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities, অর্থাৎ কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন শিক্ষার সহজতরতা এবং সুযোগ সুবিধার কারণে অনলাইন ক্লাসের দিকে ধাবিত হয়েছে। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation, অর্থাৎ কোভিড পরিস্থিতির পরে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে এই সেক্টরে একটা তাৎপর্যপূর্ণ উদ্বেগের সৃষ্টি হয়েছে সকলের জন্য।
Though online learning creates opportunities for students to enhance learning, যদিও অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা প্রদান করেছে, it can replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. যদিও অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধার সৃষ্টি করেছে, তারপরেও মুখোমুখি শিক্ষা ব্যবস্থাকে এটা রিপ্লেস করতে পারে না, অর্থাৎ এটাকে হটিয়ে দিতে পারে না, স্থানান্তরিত করতে পারে না। কারণটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা মূলত দুমুখী শিক্ষা ব্যবস্থায়, যে টু ওয়ে প্রসেস, এবং আমরা ইন্টারেকশনের মাধ্যমে শিখি, অর্থাৎ মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখি। উই লার্ন থ্রু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, উই লার্ন থ্রু the relationship between the teachers and students, we learn through mutual sharing, আমরা পারস্পরিক ভাগাভাগির মাধ্যমে শিখি, আমরা শিক্ষক এবং শিক্ষার্থীর বন্ধনের মাধ্যমে শিখি, এটাকে বলা হয় ইন্টারাকশন, অর্থাৎ মিথস্ক্রিয়া বলা হচ্ছে। বিসাইডস মেনি স্টুডেন্টস, এছাড়াও অনেক শিক্ষার্থী, many students get distracted when they do online class, এছাড়াও অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়ে যায়, পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যায় যখন তারা অনলাইন ক্লাস করে। এরপর হচ্ছে দ্য বডি প্যারাগ্রাফ, ইউ ক্যান ইউজ মোর বডি প্যারাগ্রাফস বাট দিস এসে ইট ইনক্লুডস 3 প্যারাগ্রাফস, তুমি অনেকগুলো বডি প্যারাগ্রাফ অর্থাৎ প্রধান প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো, কিন্তু এই এসেতে 3টা প্যারাগ্রাফ অন্তর্ভুক্ত করা হয়েছে। দিজ আর বডি 1, বডি 2, বডি 3, অর্থাৎ 3টা অনুচ্ছেদ আমরা এই প্যারাগ্রাফে লিখব। মনে রাখবে, ইচ প্যারাগ্রাফ শুড ফোকাস অন either showing on piece of supporting evidence or disproving one contradictory opinion. এখন মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্যারাগ্রাফ আসলে আমার প্রমাণের সপক্ষে রয়েছে, আবার আমার যে কন্ট্রাডিক্টরি অপিনিয়ন, আমার বিরুদ্ধে যে মতটা আসবে সেটাকে ডিসপ্রুভ করার জন্য এবং সেটাকে মিথ্যা প্রমাণ করার জন্য কিন্তু প্রমাণটা আমাকে এখানে হাজির করতে হবে। দিস উইল অ্যালাউ ফর ক্ল্যারিটি অ্যান্ড ডিরেকশন থ্রু আউট দ্য এসে, পুরো এসে জুড়ে, অর্থাৎ পুরো এসে জুড়ে এটা আমার ক্ল্যারিটি আমাকে নিশ্চিত করতে হবে, স্পষ্টতা নিশ্চিত করতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। নাও ইউ হ্যাভ টু মুভ ইউর 3 ডিসাইডেড আর্গুমেন্টস টু ইচ অফ দ্য বডি প্যারাগ্রাফস, এবং এখন তোমাকে এখন এই 3টা আর্গুমেন্টস নিয়ে এগুতে হবে। দেন অ্যাড এভিডেন্স, তোমাকে প্রমাণ এখানে যোগ করতে হবে, উদাহরণ যোগ করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ট্যামলেট টু রাইট অল ইউর বডি প্যারাগ্রাফ, অর্থাৎ 3টা বডি প্যারাগ্রাফ লেখার জন্য নিচে যে নিয়মনীতি আছে সেটা তুমি ব্যবহার করতে পারো। বডি প্যারাগ্রাফ 1-এ কী আছে আমরা পড়ে নিই। এখানে অবশ্যই টপিক সেন্টেন্স বাছাই করতে হবে। টপিক সেন্টেন্সটা কি রয়েছে? দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইউর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য থিসিস, এটা হচ্ছে তোমার যুক্তির প্রথম কারণ, যেটা মনে করো সাপোজ ফর দ্য বডি প্যারাগ্রাফ 1 অফ ইউর আর্গুমেন্টেটিভ এসে, তোমার যে যুক্তিমূলক প্রবন্ধ আছে, যুক্তিমূলক প্রবন্ধের বডি প্যারাগ্রাফ 1-এ দ্য ফাইনাল আর্গুমেন্ট ইজ, তোমার সর্বশেষ যুক্তি হলো লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন বিটুইন দ্য টিচার স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট, অর্থাৎ একদম ফাইনাল যে ফার্স্ট যে আর্গুমেন্ট, অর্থাৎ প্রথম যে যুক্তিটা হচ্ছে যে শিক্ষা প্রধানত ঘটে শিক্ষক এবং শিক্ষার্থীর ইন্টারাকশনের মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, এবং শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর মিথস্ক্রিয়ার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে মূলত অধিকাংশ শিক্ষাটা হয়ে থাকে। ট্যামলেট, অর্থাৎ এখানে নিয়মটা কি? ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন হোয়াই ইজ বিকজ, এভাবে আমরা শুরু করতে পারি। উই মে রাইট, আমরা লিখতে পারি এভাবে, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং ইজ দ্যাট লার্নিং ইজ এ টু ওয়ে প্রসেস অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন। বলা হচ্ছে যে
একটি কারণ হলো যে অনলাইন শিক্ষা ব্যবস্থা কখনো মুখোমুখি শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে স্থানান্তরিত হটিয়ে দিতে পারে না, এই জন্য যে শিক্ষা হচ্ছে দুমুখী শিক্ষা পদ্ধতি, যে আমরা পিপল না অর্থাৎ মানুষ সাধারণত শেখে ইন্টারাকশনের মাধ্যমে অর্থাৎ মিথস্ক্রিয়ার মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, পারস্পরিক আলোচনার মাধ্যমে, পারস্পরিক সম্পর্কের মাধ্যমে মানুষ আসলে শিখে। সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাটলিস্ট ওয়ান কোয়েট অর প্যারাগ্রাফ। এখন তুমি যে যুক্তিটা দিলে কমপক্ষে একটা কোটেশন বা প্যারাফ্রেজ দিয়ে তোমাকে কিন্তু যুক্তিটা দিতে হবে, ঠিক এইভাবে দিতে হবে। নিয়মটা হচ্ছে অ্যাকর্ডিং টু, এখানে তুমি যার যুক্তি দেবে, যে বিখ্যাত লেখকের যুক্তি প্রদর্শন করবে, ওনার নামটা কিন্তু লিখতে হবে। প্রয়োজনে তুমি এখানে পেজ নাম্বার সহ উল্লেখ করে দিতে পারো তোমার যুক্তিটাকে আরও শক্তিশালী করার জন্য। উই মে রাইট, আমরা লিখতে পারি এইভাবে যে অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে, হোয়েন আই রিড অ্যাট হোম, যখন আমরা বাড়িতে পড়ি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি না, আই ক্যান ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস আ স্পেস, আমরা এমনকি এটাও বুঝতে পারি না যে যখন শিক্ষক আমাদের লেকচার দেয় অর্থাৎ যখন আমাদেরকে পড়ায় তখন আমরা বুঝতে পারি না। In fact, I learn when we share our understanding with each other and complete the following activities. প্রকৃতপক্ষে আমরা তখনই শিখি যখন আমরা আমাদের মধ্যে বোঝাপড়া করি, আমাদের মধ্যে বোঝাপড়াটা ভাগাভাগি করি, তখনই কিন্তু আমরা শিখতে পারি। তো আমরা এভাবে নিচের কর্মকাণ্ডগুলো শেষ করতে পারি। এক্সপ্লেইন হাউ দিস কোয়েট অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট, যে ব্যাখ্যা করো যে কিভাবে তোমার এই কোটেশন, তুমি যেটা লিখছো তোমার পক্ষে তোমার পয়েন্টগুলো তোমাকে এখানে প্রমাণ করতে হবে। ট্যামলেটটা অর্থাৎ নিয়মটা কী হবে, হোয়াট দিস মিনস ইজ দ্যাট, ইন আদার ওয়ার্ডস আর ক্লিয়ার, অর্থাৎ এইগুলো কানেক্টরস দিয়ে আমরা শুরু করতে পারি, যে এটা বলতে যা বোঝাচ্ছে তা হলো অন্য কথায় পরিষ্কারভাবে। তো এখানে এই কানেক্টরটা আমরা এখানে ব্যবহার করলাম, যে ক্লিয়ারলি ইট শোজ দ্য ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং, যে পরিষ্কারভাবে এটা দেখাচ্ছে যে ইন্টারাকশন অর্থাৎ মিথস্ক্রিয়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল শেয়ারিং, মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, দ্যাট ইজ কল্ড ইন্টারাকশন, যে এই মিথস্ক্রিয়াটা একটা কার্যকরী শিক্ষার জন্য আবশ্যক, এ মাস্ট। ওকে, here you may conclude your first body paragraph by restating the topic sentence in different words, but it is not always necessary. Our first body paragraph conclusion may be, এখানে তুমি তোমার প্রথম প্যারাগ্রাফে বডি প্যারাগ্রাফে উপসংহার টানতে পারো একই ধরনের টপিক সেন্টেন্স বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিবৃতি দিয়ে, যে এটা আসলে সবসময় প্রয়োজন নয় যে আমাদের প্রথম যে বডি প্যারাগ্রাফে উদাহরণ এরকম হতে পারে, মানে একদম কনক্লুশনটা এরকম হতে পারে। সো উই ক্যান সে অনলাইন classes may help us to learn but can't replace face-to-face learning, অর্থাৎ এটা হচ্ছে কনক্লুশন টানলাম, যে আমরা বলতে পারি অনলাইন ক্লাস আমাদেরকে শেখার জন্য সাহায্য করতে পারে, কিন্তু মুখোমুখি শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হটিয়ে দিতে পারে না, স্থানান্তরিত করতে পারে না। Now, if we put together all the parts of the template, our first body paragraph will be, আমরা যদি এই নিয়ম নীতি ট্যামলেটের সকল অংশগুলো একত্রিত করি তাহলে আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফটা হবে এরকম, যে এতক্ষণ ধরে যেটা আমরা আলোচনা করলাম, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং is because learning is a two-way process and people learn better through interaction, যে প্রধান কারণটি হলো যে কেন অনলাইন শিক্ষা ব্যবস্থা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হটিয়ে দিতে পারে না অর্থাৎ স্থানান্তরিত করতে পারে না, তার কারণ হলো শিক্ষাটা হচ্ছে দুমুখী শিক্ষা পদ্ধতি এবং মানুষ আসলে মিথস্ক্রিয়ার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সবচেয়ে ভালো শিক্ষা অর্জন করে। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতো হোয়েন আই রিড অ্যাট হোম আই ক্যান আন্ডারস্ট্যান্ড, যখন আমি বাসায় পড়ি তখন আমি বুঝতে পারি না, আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ, এমনকি যখন শিক্ষক আমাদেরকে পড়ায় তখনও আমি বুঝতে পারি না। ইনফ্যাক্ট আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, প্রকৃতপক্ষে আমরা তখনই শিখি যখন আমরা নিজেদের মধ্যে
শেয়ার করি, আমাদের বোঝাপড়াটাকে শেয়ার করি তখনই, এবং আমরা আমাদের কাজগুলো যখন নিজেরা ভাগাভাগি করে করে তখনই কিন্তু আমরা বুঝতে পারি। ক্লিয়ারলি ইট শোজ দ্যাট ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর লার্নিং। সুতরাং পরিষ্কারভাবে এটা দেখাচ্ছে যে মিথস্ক্রিয়া হচ্ছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে আবশ্যক। সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সুতরাং আমরা বলতে পারি যে অনলাইন যে ক্লাস এটা আমাদের শিক্ষাক্ষেত্রে সাহায্য করতে পারে, কিন্তু এটা প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ মুখোমুখি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ টিচার এবং স্টুডেন্ট একটা ক্লাসে উপস্থিত থাকবে, মুখোমুখি উপস্থিত থাকবে, মুখোমুখি শিক্ষা অর্জন করবে, এই শিক্ষা ব্যবস্থাকে কখনোই হটিয়ে দিতে পারে না। এরপরে বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2 এ আলোচনা করা কী হচ্ছে একটু দেখে নেই। এখানে হচ্ছে নাও ইটস ইউর টার্ন টু রাইট বডি প্যারাগ্রাফ 2 ফলোয়িং দ্য সেম টেমপ্লেট অফ বডি প্যারাগ্রাফ 1। একই রকম নিয়ম নীতি ফলো করে আমরা লিখতে পারি, এভাবে এখন শুরু করতে পারি। ইটস টাইম টু রাইট বডি প্যারাগ্রাফ 3, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 3 সম্পর্কে এখানে কি আলোচনা করা হচ্ছে দেখে নিই। ইন দিস প্যারাগ্রাফ ইউ উইল অ্যাকনলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ডিসকাস দ্য কনফ্লিক্টিং অপিনিয়নস অন দ্য টপিক। এই যখন তুমি তোমার পক্ষে যখন যুক্তি দেবে তখন কিন্তু অপর পক্ষে যারা এটা বিপক্ষে বলবে তারা কিন্তু বিপক্ষ যুক্তি দাঁড় করাবে। এখন এখানে তোমাকে এগুলো ইউ উইল অ্যাকনলেজ, তোমাকে স্বীকার করে নিতে হবে, ওতে বিপরীত যে পয়েন্ট বা ভিউ আছে এগুলো স্বীকার করে নিতে হবে, এবং সেই বিষয়ের উপর কনফ্লিক্টিং যে অপিনিয়ন আছে অর্থাৎ বিপক্ষ যে মতামত আছে সেগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। রাদার দ্যান এক্সপ্লেনিং হাউ দিস ডিফারিং অপিনিয়নস আর রং আউটরাইট। এখন তোমার মাথায় কিন্তু থাকতে হবে রং আউটরাইট মানে কি, তোমাকে সম্পূর্ণরূপে তাদেরকে ভুল প্রমাণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ব্যাখ্যা প্রদানের চেয়ে মাথায় থাকতে হবে রং আউটরাইট মানে সম্পূর্ণরূপে তাদেরকে ভুল প্রমাণ করতে হবে। ইউ শুড নোট, তোমাকে নোট করা উচিত অপিনিয়ন দ্যাট ডু নট অ্যালাইন উইথ ইউর থিসিস might not be well informed or how they might be out of date। তোমার যুক্তিগুলো অবশ্যই ওয়েল ইনফর্মড হতে হবে, তোমার যুক্তিগুলো কখনোই সেকেলে হওয়া যাবে না, তাহলে তুমি বিপক্ষ যে আছে এটার সাথে তুমি পেরে উঠবে না, ঠিক আছে? লেটস স্টার্ট রাইটিং, চলো আমরা লেখা শুরু করি। ইউ মে ইউজ দ্য ফলোইং টেমপ্লেট টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ। তো 3 নম্বর বডি প্যারাগ্রাফ লেখার জন্য নিচের যে ট্যামলেট আছে, নিচের যে নিয়ম আছে সেটা তুমি ব্যবহার করতে পারো। কাউন্টার আর্গুমেন্ট অর্থাৎ পাল্টা যুক্তি, তোমাকে অবশ্যই পাল্টা যুক্তি দিতে হবে। যে পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে হোয়াট অপোজ ইউর আর্গুমেন্টস, অর্থাৎ তোমাকে পয়েন্ট আউট করতে হবে, তোমাকে পয়েন্ট ঠিক করে নিতে হবে যে লোকজন তোমার বিরুদ্ধে তোমার যুক্তি বিপক্ষে কি বলছে। যে তুমি শুরু করতে পারো সাম মে আর্গিউ দ্যাট, যে কেউ যুক্তি দিতে পারে, তো আমরা এভাবে লিখতে পারি, ইউ মে রাইট এভাবে লিখতে পারি যে সাম মে আর্গিউ দ্যাট উইথ দ্য advancement of technology online classes will be the best option for learning as they are flexible and less expensive। কেউ যুক্তি দিতে পারে মানে তোমার যুক্তির পক্ষে, তারপর যখন বিপক্ষে বলবে তুমি এভাবে শুরু করতে পারবে যে কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইন ক্লাসগুলো শিক্ষা অর্জনের ক্ষেত্রে ভালো একটা অপশন হবে, যেহেতু এগুলো হচ্ছে সহজতর এবং কম ব্যয়বহুল। কনসিড অ্যান্ড রিফিউট, তারপর তুমি কিভাবে এটাকে যুক্তি প্রদর্শন করবে, অর্থাৎ তোমার পক্ষে কিভাবে তুমি যুক্তি প্রদর্শন করবে, কিভাবে খণ্ডাবে, এটা যুক্তি প্রদর্শন করা কনসিড, এটা হচ্ছে রিপিট খণ্ডানো। ওকে, এটা it shows you respect the opposing point of view by acknowledging it but then prove that it is wrong that you are right। যতই বিপক্ষ যুক্তি প্রদর্শন করুক না কেন তুমি তাদের বিপরীত ধারণাকে সম্মান প্রদর্শন করে স্বীকার করে নেবে, কিন্তু তুমি প্রমাণ করবে যে এটা ভুল, ইট ইজ রং, এবং তুমি ঠিক আছো, তোমার অবস্থানে তুমি ঠিক আছো। এখন তুমি এটাকে কিভাবে, কি ট্যামলেট, কি স্ট্রাকচার ব্যবহার করে এটি ব্যবহার করবে ইংরাজিতে আমরা ব্যবহার করতে পারি এটা ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, তা সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, তা সত্ত্বেও, অল দ্য মানে যদিও, ইভেন তো মানে এমনকি যদিও, দো, এরপরে তোমার যে অপোজিং পয়েন্ট অফ ভিউ আছে তুমি এটা লিখবে, তোমার যুক্তি প্রদর্শন করবে। এক কথা এটা হচ্ছে নিউ রুলস যে তুমি কিভাবে
তোমার যুক্তি প্রদর্শন করবে ইংরাজিতে এবং কী ধরনের কানেক্টরসগুলো ব্যবহার করবে সেখানে কিন্তু এখানে বলে দেওয়া আছে, যেমন এই যেগুলো, হ্যাঁ এই যে এগুলো, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, অল দো, ইভেন দো, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে যেটা ব্যবহার করা আছে, উই মে রাইট, আমরা লিখতে পারি ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, in spite of the fact that technology is gradually knocking at every door, gradually it can ensure learning but rather distracts the students from learning। যে তা সত্ত্বেও মানে প্রযুক্তি প্রত্যেকটি দরজায় ক্রমাগত করা নাড়া সত্ত্বেও এটা শিক্ষাকে নিশ্চিত করতে পারে না, বরং শিক্ষার্থীদের তার শিক্ষা থেকে বিচ্যুত করছে, বিভ্রান্ত করছে। ডিস্ট্রাক্ট মানে কি? বিচ্যুত করা বা বিভ্রান্ত করা। আর্গিউ ইউর পয়েন্ট টু প্রুভ, তোমাকে এটা প্রমাণ করার জন্য যুক্তি প্রদর্শন করতে হবে যে ইউ আর রাইট, তুমিই ঠিক বলছো, অ্যান্ড দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ ইজ রং, এবং তোমার বিপক্ষে যেটা বলা হচ্ছে, যে বিরোধী পার্টি অথবা অপোনেন্ট পার্টি যেটা বলছে সেটা সম্পূর্ণরূপে ভুল, এটা তোমাকে খণ্ডাতে হবে। ইন্টিগ্রেট অ্যাটলিস্ট ওয়ান কোয়েট অর প্যারাফ্রেজ টু সাপোর্ট ইউর পয়েন্ট, তোমার যুক্তির পক্ষে তোমাকে অবশ্যই একটা কোটেশন দিতে হবে, একটা প্যারাফ্রেজ লিখতে হবে। এবং তুমি কিভাবে শুরু করবে, কী ধরনের কানেক্টরস ব্যবহার করবে? আমরা শুরু করতে পারি ইনফ্যাক্ট দিয়ে, প্রকৃতপক্ষে, অ্যাজ ক্যান বি সিন, যেরকমটি দেখা যেতে পারে বা গবেষণায় দেখা গেছে বা কোনো জরিপে দেখা গেছে, এরকম প্রমাণ তুলে ধরতে হবে। দরকার হলে অ্যাকর্ডিং টু দ্য নেম অফ অথর, এবং লেখকের নাম উল্লেখ করতে পারে, পেজ নাম্বার সহ উল্লেখ করতে পারো তোমার যুক্তিকে আরও শক্তিশালী করার জন্য। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি এইভাবে, ইনফ্যাক্ট from recent research of People's University, we can see in online classes students learn 40% less than in face-to-face classes। প্রকৃতপক্ষে অর্থাৎ পিপলস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা থেকে আমরা দেখতে পারি যে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা মাত্র 40% কম শিক্ষা অর্জন করতে পারে ফেস টু ফেস শিক্ষা অর্জনের চেয়ে। Explain the quote or paraphrase using the following traditional expressions। তো এখন এই প্রচলিত অভিব্যক্তি ব্যবহার করে তুমি তোমার কোটেশন বা ব্যাখ্যা করবে। ট্যামলেটে কী হবে? হোয়াট দিস মিন, যা বোঝানো হচ্ছে তা হলো এই। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় ক্লিয়ারলি হচ্ছে পরিষ্কারভাবে বলা যেতে পারে। এই তিনটি আরও অনেক রকম কানেক্টরস বা ট্যামলেট তোমরা ব্যবহার করতে পারো তোমার যুক্তিকে খণ্ডনের জন্য। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি এভাবে যে ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন। অন্য কথায় আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস আমাদেরকে সুবিধা প্রদান করে, টাকা সেভ করতে পারে, কিন্তু এটা শিক্ষার্থীদের মনোযোগকে বিচ্যুত করে, অর্থাৎ মনোযোগে ঘাটতি ঘটায়। বিকজ when students are in front of a computer the attractions are just a click away। কারণটা হচ্ছে যখন শিক্ষার্থীরা কম্পিউটারের সামনে বসে থাকে তাদের মনোযোগ থাকে শুধু ক্লিক করার দিকে। ভেরি অফেন দ্য স্টুডেন্ট জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, প্রায় ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীরা ক্লাসে জয়েন করে কিন্তু গেমস খেলে। ওয়াচ মুভিজ, এবং তারা মুভি দেখে। অ্যাগেন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট হুইচ কান্ট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। আবার এই শিক্ষাটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কের উপর নির্ভর করে, যা কখনোই এই কম্পিউটার ভিত্তিক এই স্তরে অর্জিত হতে পারে না। সো ইট ইজ অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। শুধু এটা স্পষ্ট যে অনলাইন ক্লাস কখনোই মুখোমুখি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে স্থানান্তরিত অথবা হটিয়ে দিতে পারে না। হিয়ার উই মে কনক্লুড ইউর থার্ড বডি প্যারাগ্রাফ by restating the topic sentence in different words, but it is not always necessary। এখন এখানে তুমি তোমার তৃতীয় যে বডি প্যারাগ্রাফ তুমি এখানে উপসংহার টানতে পারো বিভিন্নভাবে টপিক সেন্টেন্সকে তুলে ধরে, কিন্তু এটা সবসময় প্রয়োজন নয় অর্থাৎ প্রয়োজনীয় নয়। সো উই মে কনক্লুড বাই রাইটিং, আমরা এভাবে উপসংহার টানতে পারি। ইট ইজ সত্য যে অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজন্ট এনশিওর স্টুডেন্টস লার্নিং। এটা সত্য যে অনলাইন ক্লাস সহজ হতে পারে, কম ব্যয়বহুল হয়, কিন্তু এটা সবটুকুই অর্থহীন হবে যদি এটা শিক্ষার্থীদের শিক্ষাকে নিশ্চিত না করে।
So if we put together all the parts of the paragraph, our third body paragraph will be, যদি আমরা সবগুলো আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম যদি আমরা সবগুলো একত্রিত করি তাহলে আমাদের তৃতীয় বডি প্যারাগ্রাফটা হবে এইরকম। আমি এখন এটা পড়তে যাচ্ছি। Some may argue that with the development of technology, online classes will be the best option for learning as they are flexible and less expensive. কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তি অগ্রগতির সাথে সাথে অনলাইন ক্লাস শিক্ষা অর্জনের জন্য ভালো অপশন হবে যেহেতু এগুলো হচ্ছে সহজতর এবং কম ব্যয়বহুল। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্রাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোর, ইট কান্ট এনশিওর লার্নিং বাট রাদার ডিস্ট্রাক্টস দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং। কিন্তু তা সত্ত্বেও যদিও প্রযুক্তি প্রত্যেকটি দরজায় ক্রমাগত করা নাড়ছে, তারপরে এটা শিক্ষাকে নিশ্চিত করতে পারে না, বরং এটি শিক্ষার্থীদের শিক্ষা থেকে বিচ্যুত করছে, বিভ্রান্ত করছে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন। অন্য কথায় আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস আসলে সুবিধা প্রদান করতে পারে, টাকা সেভ করতে পারে, কিন্তু এটা শিক্ষার্থীদের যে মনোযোগ সেটা কিন্তু বিচ্যুত ঘটাবে। বিকজ হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ আ কম্পিউটার দেয়ার অ্যাট্রাকশনস আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। কারণটা হচ্ছে যখন তারা কম্পিউটারের সামনে বসে থাকে তাদের মনোযোগ থাকে শুধু ক্লিক করার ক্ষেত্রে। ভেরি অফেন দ্য স্টুডেন্ট জয়েন দ্য ক্লাসেস অ্যান্ড প্লে গেমস, ওয়াচ মুভি এটসেট্রা। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা জয়েন করে ক্লাসে তারা গেমস খেলে না হলে মুভি দেখে। অ্যাগেন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস হুইচ কান্ট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। আবার এই যে শিক্ষা ব্যবস্থাটা আসলে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কের উপর নির্ভর করে, যা কখনোই কম্পিউটার ভিত্তিক এই স্তরে অর্জিত হতে পারে না। সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। সুতরাং এটা স্পষ্ট যে অনলাইন যে ক্লাস এটা কখনোই মুখোমুখি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রচলিত ক্লাসকে কখনোই হটিয়ে দিতে পারে না বা স্থানান্তরিত করতে পারে না। ইট ইজ ট্রু দ্যাট অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজেন্ট এনশিওর স্টুডেন্ট লার্নিং। এটা সত্য যে অনলাইন ক্লাস হচ্ছে সহজতর এবং কম ব্যয়বহুল, কিন্তু এটা সবটুকু অর্থহীন হবে যদি এটা শিক্ষার্থীদের শিক্ষা প্রদান না করতে পারে। তাহলে আমরা এখানে কনক্লুশন অর্থাৎ উপসংহারটা কিভাবে টানব, ঠিক আছে? নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। আমরা এখন এসে লেখার অর্থাৎ প্রবন্ধ লেখার শেষ পর্যায়ে আছি। দিস ইজ দ্য পোর্শন অফ দ্য এসে দ্যাট উইল লিভ দ্য মোস্ট ইমিডিয়েট ইমপ্রেশন অন দ্য মাইন্ড অফ দ্য রিডার। এটা হচ্ছে এসে লেখার অংশ যেটা আমরা আসলে পাঠকদের মনে একটা তাৎক্ষণিক অনুভূতি সৃষ্টি করতে সক্ষম হব। দেয়ারফর ইট মাস্ট বি, এটা খুবই কার্যকারী হবে এবং যৌক্তিক হবে। ডু নট ইন্ট্রোডিউস এনি নিউ ইনফরমেশন ইনটু দ্য কনক্লুশন, অর্থাৎ উপসংহারের মধ্যে কোনো যুক্তি প্রদর্শন করব না, কোনো প্রকার তথ্য প্রদান করব না। রাদার সিনথেসাইজ দ্য ইনফরমেশন প্রেজেন্টেড ইন দ্য বডি অফ দিস। শুধুমাত্র আমরা এই তথ্যগুলো উপস্থাপন করব, বিশ্লেষণ করব। রিস্টেট হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট, এবং আমরা তুলে ধরবো যে কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ। রিভিউ দ্য মেন অর্থাৎ প্রধান বিষয়গুলো আমরা তুলে ধরবো। অ্যান্ড রিভিউ ইউর থিসিস, এবং তোমার যে থিসিস আছে, তোমার যে গবেষণা আছে সেটা তুমি তুলে ধরবে। সো লেটস রাইট দ্য কনক্লুশন অফ দিস। সুতরাং আমরা যে প্রবন্ধটা লিখলাম এটার কনক্লুশন আমরা এভাবে লিখতে পারি। উই মে কনক্লুড বাই সেইং দ্যাট, আমরা এই বলে উপসংহার টানতে পারি যে অনলাইন ক্লাসেস মে এনহ্যান্স লার্নিং বাট ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং বিকজ স্টুডেন্টস মোস্টলি লার্ন থ্রু ইন্টারাকশনস উইথ দ্য টিচার্স অ্যান্ড দ্য পিয়ার্স, অ্যান্ড লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। এখানে বলা হচ্ছে যে আমরা উপসংহার টানতে পারি এভাবে যে অনলাইন ক্লাস শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু মুখোমুখি শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হটিয়ে দিতে পারে না। কারণ অধিকাংশই শিক্ষার্থী শিক্ষা অর্জন করে তাদের শিক্ষকদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে, তাদের সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে, শেয়ারিংয়ের মাধ্যমে। এবং শিক্ষা আসলে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কের উপর নির্ভর করে। বিসাইডস ইন অনলাইন ক্লাসেস দেয়ার ইজ আ হাই চান্স ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড। এছাড়াও অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের বিচ্যুত হওয়ার
অর্থাৎ গোল্লায় যাওয়ার একটা বড় সুযোগ রয়েছে। সো কনসিডারিং অল দিস ইস্যুস উই মে সে অনলাইন ক্লাসেস ক্যান রিপ্লেস ফেস টু ফেস ক্লাস। সুতরাং আমরা সবগুলো বিষয় বিবেচনা করে আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস কখনোই মুখোমুখি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হটিয়ে দিতে পারে না। ইফ বাই এনি মিনস ল্যাপটপ, সেটা যে কোনো প্রকার হবে, ল্যাপটপের মাধ্যমে হতে পারে না, কম্পিউটারের মাধ্যমে হতে পারে না, স্মার্টফোনের মাধ্যমে হতে পারে না, উইল বি দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ এটা শ্রেণীকক্ষে যেভাবেই স্টুডেন্ট ব্যবহার করুক না কোনো, যে টুলেই ব্যবহার করুক না কেন, ফেস টু ফেস ক্লাস ব্যবস্থাকে কখনো হটে দিতে পারে না। ইন ফিউচার দ্যার ইজ দ্য পসিবিলিটি টু হ্যাভ আ ফিউচার জেনারেশন হু আর স্কিলড উইথ দ্য থিওরিজ বাট বি ইগনোরেন্ট অফ অ্যাপ্লাইং দোজ। তাহলে কি হবে, যে পরবর্তী যে প্রজন্ম আসবে এরা শুধু থিওরি জানবে, কিন্তু কিভাবে কম্পিউটার ব্যবহার করতে হয় এই বিষয়ে তারা অজ্ঞ থেকে যাবে। নোট দ্য ট্রানজিশনস বিটুইন দ্য ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কনক্লুশনস আর দ্য মর্টার দ্যাট হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার। আমরা আসলে এই যে সূচনা, বডি এবং কনক্লুশন, এই তিনটা সমন্বয় হচ্ছে একটা মর্টার, একটা হচ্ছে ভিত্তি, যেটি খুব সহজভাবে এসে লেখার একটা ভিত্তি এখানে দাঁড় করাতে পারে। উইদাউট লজিক্যাল প্রোগ্রেশন অফ থট, অর্থাৎ চিন্তাভাবনার যৌক্তিক উন্নতি ছাড়া দ্য রিডার ইজ আনএবল টু ফলো দ্য এসেস আর্গুমেন্ট। অর্থাৎ পাঠকরা কিন্তু তোমার প্রবন্ধের যে যুক্তি সেটাকে অনুসরণ করতে সমর্থ হবে না। অ্যান্ড দ্য স্ট্রাকচার উইল কলাপস, এবং এখানে যে বাক্য কাঠামো লেখা আছে সেটা ধসে পড়বে, অর্থাৎ সেটা বিফলে যাবে। ট্রানজিশন শুড র্যাপ দ্য আইডিয়া ফ্রম দ্য প্রিভিয়াস সেকশন and introduce the idea that is to follow in the next section. তো এখানে যে ট্রানজিশন, যে পরিবর্তনগুলো করা হয়েছে সেটা পরবর্তী ধাপ থেকে এটা নেওয়া হয়েছে, এবং আমরা পরবর্তী ধাপে গিয়ে এটার সাথে পরিচিত হব। এখানে এডিট ইউর রাইটিং, তোমার লেখাটাকে কিন্তু এডিট করতে হবে, যে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা। এটা করতে গিয়ে কী করব, রিড দ্য এসে, আবার তোমরা এসেটা পড়বে প্রথম থেকে ফ্রম দ্য স্টার্ট অ্যান্ড চেঞ্জ ইট টু মেক ইট সাউন্ড বেটার। খুব এটা ভালো করার চেষ্টা করবে এবং অনেক বেশি এটা পেশাদার করে তুলবে। যেমন উদাহরণস্বরূপ তুমি এখানে লিঙ্কিং ওয়ার্ড যোগ করতে পারো, হাউ বা মোর বা অল দ্য ডিসপার, এগুলো যেগুলো অলরেডি বলা হয়েছে। লুক ফর বেটার ভোকাবুলারি, তুমি এখানে খুব ভালো শব্দ সম্ভার যোগ করতে পারো, মানে স্পেসিফিক সাম ওয়ার্ডস, যেমন এক্সাম্পল গুড, অ্যাকিউরেট, কেয়ারিং, এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো। চেক ইউ হ্যাভ বোথ লং অ্যান্ড শর্ট, কোনো লম্বা বা কোনো সংক্ষিপ্ত সেন্টেন্স তুমি চেক করতে পারো। চেক ইউ ডোন্ট রিপিট, তুমি কোনো কিছু রিপিট করছো কিনা সেটা চেক করে নিতে পারো। অ্যান্ড টু আর্গুমেন্ট স্কিল, তোমার যুক্তি পরিষ্কার আছে কিনা সেটা তুমি যোগ করতে পারো বা চেক করে নিতে পারো। রাইট ইউর ফাইনাল ড্রাফট, তারপর তুমি এটা একটা ফাইনাল ড্রাফট দাঁড় করাতে পারো, অর্থাৎ তোমার লেখা শেষ, তোমার লেখাতে কোনো ভুল ত্রুটি নেই। দিস ইজ দ্য ফাইনাল ড্রাফট, সো ফোকাস অন দ্য ডিটেলস, রিড ইট ওয়ান্স ফর পাংচুয়েশন, ওয়ান্স ফর স্পেলিং, অ্যান্ড দেন ওয়ান্স ফাইনালি ফর ক্লারিটি, বিকজ ক্লারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা তো ফাইনাল ড্রাফট, তোমাকে ফোকাস করতে হবে বিস্তারিতভাবে, কোনো প্রকার পাংচুয়েশন জন্য ভুল আছে কিনা, স্পেলিং মিস্টেক আছে কিনা, এবং সবচেয়ে বড় কথা আছে ক্লারিটি। তোমার মধ্যে একদম কোনো প্রকার ভুল থাকবে না, কোনো নির্ভেজাল রাইটিং হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ক্লারিটি মানে হচ্ছে নির্ভেজাল রাইটিং, অর্থাৎ কোনো প্রকার ভুল ত্রুটি থাকবে না। ঠিক আছে, এরপরে আমরা আমরা পড়লাম, এখন একটু আমরা দেখে নিই যে নাও লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। Read the note on argumentative writings again and take the best one from the alternatives given below. এখন আমরা কতটুকু বুঝেছি তা যাচাই করি। বিতর্কমূলক লেখা বিষয়ক নোটটি আবার পড়ো এবং নিচে দেওয়া বিকল্পগুলির থেকে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। অর্থাৎ এখানে 4টে উত্তর থাকবে, আমরা এতক্ষণে যা পড়লাম, যা বুঝলাম, এখান থেকে সঠিক উত্তরটা আমরা বাছাই করব। এখানে আছে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ বিতর্কমূলক প্রবন্ধের প্রথম অংশটি কি হবে। প্রথম অংশটি হবে, এখানে দেওয়া আছে গ্রিটিংস, কনক্লুশন, টপিক প্রেজেন্টেশন এবং ইন্ট্রোডাকশন। আমরা শিখলাম প্রথম অংশটা হবে ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে সঠিক উত্তর। হুইচ অফ দিস ডেসক্রাইবস দ্য টপিক অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, একটি বিতর্কমূলক প্রবন্ধের বিষয়বস্তু কোনটিকে আলোচনা করে। এখানে আছে থিওরিটিক্যাল স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট, এক্সপোজিটরি স্টেটমেন্ট, ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে
থিসিস স্টেটমেন্ট। এরপরে আমরা আসি সি নাম্বার কোয়েশ্চেনে। হাউ মেনি পার্টস ইজ দ্য আর্গুমেন্টেটিভ এসে মেড অফ? অর্থাৎ একটি বিতর্কমূলক প্রবন্ধ, যুক্তিমূলক প্রবন্ধ কয়টি অংশ নিয়ে গঠিত হয়? আমরা স্পষ্টভাবে জানি 3টি অংশ নিয়ে গঠিত হয়। ঠিক আছে, বডি 1, বডি 2, বডি 3, প্যারাগ্রাফ 3টি অংশ নিয়ে গঠিত হয়। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নাম্বার ডি, হুইচ অফ দিস required to be chosen before working on an argumentative essay? অর্থাৎ একটি বিতর্কমূলক যুক্তিমূলক প্রবন্ধ লেখার ক্ষেত্রে কাজ করার পূর্বে কোন বিষয়গুলি তোমাকে নির্ধারণ করতে হবে? প্রথম কাজটি হচ্ছে, আমি টপিক ছাড়া তো কোনো যুক্তিমূলক বা কোনো বিতর্কমূলক প্রবন্ধ লিখতে পারবো না। এর উত্তরটা হবে টপিকটা আমাদের প্রথমে বাছাই করে নিতে হবে, কোন টপিকের উপরে আমি আসলে আর্গুমেন্টস করতে যাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। টাইপ অফ এসে, এজ অফ দ্য রিডার্স, নাম্বার অফ দ্য রিডার্স, এগুলো কোনো বিষয় নয়, আমাকে প্রথমে টপিকটা বাছাই করে নিতে হবে। এরপরে হচ্ছে, হুইচ অফ দিস সাপোর্টস দ্য রাইটার্স ক্লেম? নিচের কোনটি লেখকের দাবিটিকে সমর্থন করছে? কোনটিকে সমর্থন করছে? নিচের কোনটি সমর্থন করছে? এটা হচ্ছে এক্সপ্লানেশন, অর্থাৎ ব্যাখ্যাটাকে কিভাবে ব্যাখ্যা প্রদান করছে। ওকে, এটাকে। এরপর হচ্ছে নাম্বার এ, হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্ট অফ অ্যান এসে? একটা প্রবন্ধের প্রধান যুক্তিটা কি? একটা প্রবন্ধের প্রধান যুক্তিটা হচ্ছে অবশ্যই কি হবে, এখানে দেখতে পাচ্ছি ক্লেইম, দাবি। একটা প্রবন্ধের প্রধান যুক্তি হচ্ছে ক্লেইম, দাবি। ওকে, এরপরে জি, হোয়াট ইজ দ্য ইনফরমেশন দ্যাট সাপোর্টস দ্য রাইটার্স রিজনিং? অর্থাৎ কোনটা তথ্য যেটা লেখকের যুক্তিকে সমর্থন করছে? সেটি হচ্ছে অবশ্যই লেখক কি দেবে, যুক্তি, প্রমাণ দেবে, এভিডেন্স। এটা হচ্ছে উত্তর হচ্ছে এভিডেন্স, অর্থাৎ প্রমাণ দেবে। ঠিক আছে। এইস, হোয়াট ইজ দ্য পারপাস অফ আ রিফিউট? একটা যুক্তি খণ্ডনের উদ্দেশ্য কি? কেন লেখক যুক্তি খণ্ডায়? এটা অবশ্যই তার যে বিপরীত প্রতিপক্ষ আছে তাকে ভুল প্রমাণ করা। তার মানে কী হবে, টু প্রুভ দ্যাট দ্য অপোজিং অপিনিয়ন ইজ রং। এটা প্রমাণ করা যে অপোজিং অর্থাৎ বিপরীত যে ধারণাগুলো আছে সেগুলো ভুল। এরপরে হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ডাটা দ্যাট সাপোর্ট রিজনস ইন অ্যান আর্গুমেন্টেটিভ এসে আর কল্ড। যে ফ্যাক্টস এবং ডাটাগুলো এই যুক্তিগুলোকে প্রদর্শন করে একটা বিতর্কমূলক রচনা বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রমাণ, অর্থাৎ এভিডেন্স বলা হয়। এগুলোকে বলা হয় এভিডেন্স, অর্থাৎ প্রমাণ বলা হয়। এরপরে দ্য পারপাস অফ দ্য কনক্লুশন ইজ টু, অর্থাৎ উপসংহারের উদ্দেশ্য কি? উপসংহারের উদ্দেশ্য হলো রিস্টেট দ্য আর্গুমেন্ট অ্যান্ড রিজনস, অর্থাৎ যুক্তিগুলাকে এবং বিতর্কগুলাকে রিস্টেট করা, অর্থাৎ পুনরায় তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।